আমাদের সম্মানিত সম্পাদক, সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, ট্রেজারার এবং আমাদের সম্মানিত নির্বাহী সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিশেষ করে একটু আগে আমাদের সাধারণ সম্পাদক যশোর চেম্বারের তাজুল ইসলাম সোহান কি কারণে আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরেছে। আপনি জানেন যে আমরা গতকাল এই শত পণ্যের যে ভ্যাট বৃদ্ধি হয়েছে, এই ভ্যাট বৃদ্ধির কারণে আমাদের যে ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায়ীরা শুধু না, ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসা বাণিজ্য তার লেনদেন এবং বিক্রয় হার কমে যাবে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখে পড়বে। সেই বিষয়ে গতকাল বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ প্রায় রাত 10টা পর্যন্ত আমরা আমাদের সাথে মত বিনিময় করছি। আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে, যেহেতু আপনারা জানেন যশোর চেম্বার যশোরের 8টি থানার এবং যশোরের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব করে, সেই ব্যবসায়ীদের মনের আকাঙ্ক্ষা, তাদের মনের প্রত্যাশাটা চেম্বারের মাধ্যমে গণমাধ্যমের বন্ধুদের কাছে তুলে ধরার জন্য আহ্বান করছেন। তার জন্যে আজকে তারই প্রেক্ষিতে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। সম্মানিত আসসালামু আলাইকুম। রাজস্ব আনন্দ না বাড়লেও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ রক্ষার প্রতি বছরে বাজেটের আকার বাড়িয়েছে প্রতিটা আওয়ামী লীগ সরকার। চলতি 2024-25 অর্থ বছরের জন্য বাজেট দেওয়া হয়েছিল প্রায় 8 লাখ কোটি টাকার মতো। এই বাজেট কার্যকরের 1 মাসের মাথায় 5 আগস্ট শেখ হাসিনা সরকার, আপনারা জানেন, ক্ষমতা নয় পরবর্তীতে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের ফসল হিসেবে ক্ষমতা গ্রহণকারী এ সকল গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে প্রত্যাশা ছিল সকলের। যদি এর মধ্যে সে প্রত্যাশায় ছেদ পড়েছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে নতুন করে 9 জানুয়ারি প্রায় 100 পণ্যের উপরে মূল্য সংযোজন কর ভ্যাট সম্পূর্ণ শুল্ক, আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা ইতিমধ্যেই কার্যকর করেছে সরকার। যেসব পণ্যে সেবা ভ্যাট সম্পূর্ণ শুল্ক, আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, তার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য না থাকায় সর্বসাধারণের ভোগ্য পণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলে দাবি করছে সংস্থাটি। যদিও বিশেষজ্ঞরা বলছেন শুধু এলপিজি, রেস্তোরাঁর খাবার ও মোবাইল ফোন সেবার উপরও বাড়তি করারোপ করা হয়েছে, যা মানুষের নিত্যদিনের ব্যবহার্য পণ্যের মধ্যে পড়ে। ফলে এগুলো কর বাড়ার কারণে স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। রাষ্ট্রপতি ওই দিন রাতে মূল্য সংযোজন কর ও সম্পূর্ণ শুল্ক সংশোধন অধ্যাদেশ 2025-এর এক্সারসাইজ ভ্যাট অ্যান্ড সল্ট সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন। এই দুটি অধ্যাদেশ জারির পর এনবিআর এর পক্ষ থেকে সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়। ফলে বাড়তি করের বিষয়টি এর মধ্যে ব্যবসায়ীদের মাঝে কার্যকর হয়ে গেছে। আমদানি পর্যায়ে 32টি পণ্যের উপর বিভিন্ন হারে সম্পূর্ণ শুল্ক বাড়িয়েছে সরকার। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা 2 ধরনের বাদামের উপর সম্পূর্ণ শুল্ক 30% থেকে বাড়িয়ে 45% করা হয়েছে। খোসা ছাড়া, খোসা সহ তাজা বা অন্যান্য শুকনো সুপারির উপরে 30% থেকে 45% করা হয়েছে। তাজা শুকনো আম, কমলা লেবু, আঙ্গুর, লেবু জাতীয় ফল, তাজা তরমুজ, পেঁপে ও তাজা আপেল, নাশপাতি এবং অন্যান্য ফল এবং সবজির উপর শুল্ক 20 থেকে 30% করা হয়েছে। আপনারা জানেন যে এই পণ্যটি বিশেষ করে আমাদের রোগীর পথ্য হিসেবে বাংলাদেশে ব্যবহৃত হয় এবং বাংলাদেশের মানুষ বিশেষ করে এই ফলগুলোর উপরে অনেকটা নির্ভর করে। অপ্রক্রিয়াজাত তামাক এবং তামাকের উৎকৃষ্ট আমদানিতে 60% বাড়িয়ে 100% করা হয়েছে। বাংলাদেশের বিমান ফ্লাইং ক্লাবের উপরে আমদানিকৃত পেইন্টস ও বার্নিশ লেখার উপরে 20% হারে শুল্ক আরোপিত করা হয়েছে। সাবান হিসেবে ব্যবহৃত
সারফেস অ্যাক্টিভ সামগ্রী ও সমজাতীয় পণ্যের ৪৫ থেকে ৬০% করা হয়েছে। সাবান একটি নিত্য প্রয়োজনীয় পণ্য যেটা মানুষের দৈনন্দিন কাজে লাগে। ডিটারজেন্ট আমদানির ক্ষেত্রে ২০ থেকে ৩০% করা হয়েছে। এটা উদ্বেগজনক, কারণ বাংলাদেশের মানুষ আপনারা জানেন সকলেই সাবান এবং ডিটারজেন্ট তাদের নিত্যদিনের ব্যবহার্য। আপনার সরবরাহ পর্যায়ে শুল্ক আরোপযোগ্য পণ্যের মধ্যে ৫ ধরনের পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে। এর মধ্যে ফলের রস ড্রিঙ্কসের উপর ১০% থেকে বাড়িয়ে ১৫%। ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইটের উপর শুল্ক আরোপ ছিল না, নতুন করে সেখানে ৩০% শুল্ক আরোপ করা হয়েছে। সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য ৪ ধরনের সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। এর মধ্যে আবাসন, হোটেল ও রেস্তোরাঁয় খাদ্য বা পানীয় সরবরাহকালে পরিবেশিত মদ জাতীয় পানীয় বা ফ্রেশ বা আয়োজনের ক্ষেত্রে বিলের উপরে ২০% বাড়িয়ে ৩০% করা হয়েছে। মোবাইল ফোন, সিম কার্ড, রিম কার্ড এর উপরে ২০ থেকে ৩০% শুল্ক করা হয়েছে। আপনার আইএসপি ইন্টারনেটে দেওয়া শুল্কের উপর কোনো শুল্ক ছিল না, এখানে ১০% শুল্ক আরোপ করা হয়েছে। মূসক আরোগ্যযোগ্য অন্তত ৩২ ধরনের ১০% মূল্য সংযোজন কর বাড়ানো হয়েছে। এই পণ্যগুলো হলো পটেটো ফ্লেক্স, মেশিনে প্রস্তুতকৃত বিস্কুট, হাতে তৈরি বিস্কুটের উপরেও আপনি জানেন হাতে তৈরি বিস্কুটের উপরেও গ্রামীণ জনপদের আমাদের ক্ষুদ্র কুটির শিল্প এবং আমাদের মহিলা উদ্যোক্তারা হাতে তৈরি বিস্কুট তৈরি করে তাদের কিন্তু জীবিকা নির্বাহ করে। সেই পণ্যটির উপরেও আপনার শুল্ক বাড়ানো হয়েছে। কেক, আচার এবং বোতলজাত চাটনি, টমেটো পেস্ট, টমেটো কেচাপ ইত্যাদির উপরে সস, আম, আনারস, পেয়ারা, কলা, তেঁতুল এবং এইগুলোর উপরে আপনার শুল্ক বাড়ানো হয়েছে। এবার মধ্যে বেসরকারি বিমান পর্যটন মন্ত্রণালয়ের ৩ তারকা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট এবং যাদের ৫ থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, হ্যান্ড টাওয়াল ও সানগ্লাসের প্লাস্টিক মেটাল ফ্রেমযুক্ত মোশে ৬০% বাড়িয়ে ১৫% করা হয়েছে। গতকাল চশমা সমিতির নেতৃবৃন্দ আমাদের এখানে ছিলেন, তারাও এইটার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। চশমা তাদের বক্তব্য হচ্ছে চশমা একটি মানুষের স্বাস্থ্যের বা ওষুধের সমতুল্য। মানুষের চোখে যখন সমস্যা হয় প্রতিটি মানুষ চশমার উপরে কিন্তু নির্ভর করে। এই পণ্যটির উপরেও নিত্য প্রয়োজনীয় বিধায় এই পণ্যটির উপরেও আপনার শুল্ক বাড়ানো হয়েছে। ব্র্যান্ড সম্বলিত পোশাক, তৈরি পোশাক বিপণন এবং মূসক ৭.৫% বাড়িয়ে ১৫% করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ও ইলেকট্রিক পোলের স্ট্রিট লাইটের ক্ষেত্রে ১০% ১৫% করা হয়েছে। মূসক আরোপযোগ্য ১৪টি সেবামূলক ১০ থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। এগুলো হলো মোটর গাড়ি গ্যারেজ, ডকইয়ার্ড, ছাপাখানা, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শন, পরিবেশক, মেরামত, সার্ভিসিং, যন্ত্রচালিত করাতকল, খেলাধুলার আয়োজক, পরিবহন ঠিকাদার, ভোট সভায় যোগদানকারী, টেলারিং শপ, টেলার্স ভবনের মেজর রক্ষণাবেক্ষণ সংস্থা এবং সামাজিক খেলাধুলা বিষয়। ব্যবসায়ী পর্যায়ে ৩ ধরনের মূসকের মধ্যে 2টির ক্ষেত্রে সরকার বাড়িয়েছে একটি ক্ষেত্রে কমেছে। এর মধ্যে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার ৫ থেকে বাড়িয়ে ৭% করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে যেটা জানেন মানুষের নিত্য প্রয়োজনীয়, ওষুধের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে মূসকের হার ২ থেকে বাড়িয়ে ৪% করা হয়েছে। ৪ থেকে ৩% করা হয়েছে। এলপিজি যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় আমাদের গৃহস্থলীতে রান্নার কাজে লাগে, সেই এলপিজির স্থানীয় পর্যায়ে আগে মূসকের হার ২% ছিল, সেটি এখন শূন্যে নামিয়ে এটা হচ্ছে শূন্যে নামিয়ে আনা হয়েছে। সরবরাহ ক্ষেত্রে ২০২৪ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল ৫,২১,০০০ কোটি টাকা, আর ২,৫১,৬০০ কোটি টাকা ধরা হয়েছিল ঘাটতি বাজেটে। এই ঘাটতি মেটানোর কথা ব্যাংক সহ বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ২,৮১,৪৫৩ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়নের এডিপি আওতায় ব্যয়ের লক্ষ্য ধরা হয়েছিল ২,৬৫,০০০ কোটি টাকা। সরকারের চলমান ঋণ কর্মসূচির অধীনে প্রতি বছরে বাংলাদেশের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে IMF। চলতি অর্থ বছরের জন্য ৪.৫ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে সংস্থাটি। যদিও দেশের বিদ্যমান প্রতিকূল অর্থনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা বেশি ক্ষীণ বলে মনে করছে ইতিমধ্যে অর্থনীতিবিদরা। আবার IMF-এর শর্ত অনুযায়ী নীতি বাস্তবায়ন করতে গিয়ে সরকারের নিজস্ব বাস্তবতায় অর্থনৈতিক নীতি প্রণয়নের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে
অভিমত সরকারের। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অর্থনৈতিক জনকল্যাণমুখী হয়ে ওঠার প্রত্যাশা তীব্রতর হয়ে ওঠে সংশ্লিষ্টদের। এটা সত্য যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল নিত্য প্রয়োজনীয় মূল্য এবং করের হার সহনীয় পর্যায়ে চলে আসবে। সংশ্লিষ্ট ভাষ্য মতে 24 এবং 25 অর্থ বছরের বাজেটে অনেকটা গণবিরোধী। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি পরিবর্তনের সুযোগও ছিল, কিন্তু এখনো আগের সরকারের প্রণীত বাজেটই বলবৎ রয়ে গেছে। একইভাবে বহাল রয়েছে বিগত সরকারের গৃহীত রাজস্ব ও মুদ্রানীতিও। দেশের অর্থনীতি চলছে এখন IMF এর দর্শনে। সম্প্রতি বাজেট সংশোধনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে আকার কমবে সামান্য, বরং সামনের অর্থ বছরে আরো বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রায় 3 বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভোক্তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। শুধু দরিদ্র মানুষেরই কষ্ট হচ্ছে কিনা আলোচনাটি এরকম অবস্থায় নেই। যারা মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ তাদের জন্য এটা খুব চাপের বিষয় হয়ে গেছে। এ সময়ে এমন একটা সিদ্ধান্ত আমরা মনে করি না যে ঠিক হয়েছে। এটি সম্পূর্ণভাবে IMF এর যে শর্ত আছে সেই শর্তের চাপের কাছে উন্নতি স্বীকার করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্তর্বর্তী সরকারের শুল্ক ভ্যাট বৃদ্ধি স্পষ্টভাবে রাষ্ট্রীয় নীতির অদূরদর্শিতা ও অসামঞ্জস্য নির্দেশ করছে। একাধিক পণ্যের উপর শুল্ক ও ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এটি সাধারণ মানুষের জন্য উদ্বেগের বিষয়। বর্তমানে মূল্যস্ফীতি এতটাই উচ্চ যে এর মধ্যে মানুষের উপর আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে। উপরন্তু এই কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরো তীব্র হবে, বাজারের পণ্য মূল্য বাড়বে ও গরিব মধ্যবিত্তদের জন্য জীবনযাপন অতি কঠিন হবে। মুঠোফোনে আপনারা জানেন যে আমরা যেটা মোবাইলের কথা বলি, মুঠোফোনে 100 টাকা রিচার্জ করে কথা বললে এবং ইন্টারনেট ব্যবহার করলে সরকার এখন 2 টাকা বেশি দিচ্ছে, মোট দিচ্ছে প্রায় 30 টাকা। বাসায় যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন তাদের 500 টাকা বিলের উপর মোট কলবার এখন 77 টাকা হয়েছে, আগে যা ছিল 25 টাকা। ইন্টারনেট সেবাদাতারা অনেক ক্ষেত্রে আগের ভ্যাট বাবদ 25 টাকা আদায় করতেন না। তারা বলছেন যেহেতু 10% সম্পর্ক শুল্ক আরোপিত হয়েছে সেহেতু এখন ভ্যাট সহ সম্পর্ক শুল্ক আদায় করা ছাড়া কোনো উপায় থাকবে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, 1 কেজি আপেল, মাল্টা, কমলার উপর মোট করভার 15 টাকা বেড়ে 116 টাকা হয়েছে। 12 কেজির একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের LPG করভার 7 টাকা থেকে বেড়ে 102 টাকা বাজারে বিক্রি হওয়া। 65 থেকে 70 টাকা দামের 1 প্যাকেট ফেসিয়াল টিস্যুর করভার 4 টাকার মতো বেড়ে 7 থেকে 8 টাকা হয়েছে এবং 1000 টাকার পোশাক ও রেস্তোরাঁর খাবারে 75 টাকা বেড়ে 150 টাকা দাঁড়িয়েছে। ধরুন একটি কোম্পানির টোস্ট বিস্কুটের 250 গ্রামের প্যাকেটের দাম 60 টাকা, এর মধ্যে 5% উপকরণের মূল্যে 4 টাকা 20 পয়সা ভ্যাট রয়েছে। ভ্যাট আর কথা 3 টাকা, কিন্তু আগে 5% ভ্যাট রেয়াত নেওয়া যেত না, ফলে 4 টাকা 20 পয়সা দিতে হতো। নতুন হারে 15% হয়, এখন রেয়াত নেওয়া যাবে, তবে মোট ভ্যাট দাঁড়াবে 9 টাকা। সব মিলিয়ে 60 টাকার বিস্কুট এখন 70 টাকার নির্ধারণ হতে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা তাৎক্ষণিকভাবে ভ্যাট শতাধিক পণ্যের যে ভ্যাট বৃদ্ধি এবং ব্যবসায়ীদের যে প্রতিক্রিয়া গতকাল আলোচনার প্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আপনারা আমাদের মাঝে এই চেম্বার ভবনে